আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভৌতিক মূল ঘটনাটিতে চলে যাওয়া যাক। আজকের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্সের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক কাছের বড় ভাইয়ের থেকে। সে তার এক বন্ধুর থেকে এই ঘটনাটি শুনেছিল। তো সে যখন শুনতে পারে যে আমি ভৌতিক ঘটনাগুলি আমাদের লিসেনারদের শোনাই, তখন সে আমার কাছে এটা শেয়ার করে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনাটিতে চলে যাওয়া যাক। আমি ভূত FM উইথ MJ আপনাদের সাথে আছি। যদি আমার এই ভৌতিক ঘটনার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। ঘটনাটি আমি যখন অ্যাম্বুলেন্স চালাই তখনকার ঘটনা। আমি বরাবরের মতো সবসময় অ্যাম্বুলেন্স চালিয়ে লাশ এখান থেকে ওইখানে নিয়ে যাই। আমার কাজই হচ্ছে লাশ তাদের হসপিটাল থেকে লাশ নিয়ে তাদের যে প্রিয়জন আছে তাদের কাছে পৌঁছে দেয়া। তো সেদিনও ব্যতিক্রম কিছু হয়নি। বলে রাখা ভালো, আমি হসপিটালেই একটি কোয়ার্টারে ঘুমিয়ে থাকি, ওইখানেই থাকি আমি কোয়ার্টারে। তো সেদিন আমি সারা দিন কোনো আপনার টিপ পাইনি, কোনো ভাড়া পাইনি। ভাড়া না পাওয়ার কারণে আমি সন্ধ্যায় এই বাড়িতে গিয়ে আমার কোয়ার্টারে গিয়ে আমি শুয়ে থাকি, আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। তো প্রায় রাত্রের 12টা-11টা হবে। এমন সময় আমাকে হসপিটাল থেকে কল দেওয়া হলো যে একটি সুইসাইডকৃত লাশ, সেটা পোস্টমর্টম করা হয়েছে। এখন সেটা তার দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে দিয়ে আসতে হবে। তো সারাদিন কোনো ভাড়া পাইনি। ফোন পাওয়ার সাথে সাথে আমি 4-5 না ভেবে আমি রেডি হয়ে চলে যাই লাশটি নিয়ে যাওয়ার জন্য। গিয়ে দেখি যে ওইখানে শুধু আমার একাই যেতে হবে। এই লাশটির পরিবার কেউ আসেনি। পোস্টমর্টম করার জন্যে তারা কেউ আসেনি। তো লাশটা নিয়ে আমার একাই যেতে হবে। আমি তাদের বাড়ির কারো নাম্বার নিয়ে নিই হসপিটাল থেকে। নাম্বারটি নিয়ে আমি বের হয়ে যাই আল্লাহর নাম নিয়ে। যখন আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বের হই, গেটে ওঠার সাথে সাথে আমি একটি হোঁচট খাই। তো হোঁচট খাওয়ার পরে আমি কিছুক্ষণ দাঁড়াই। আসলে বলা আছে যে কোথাও হোঁচট খেলে সেখানে দাঁড়াতে হয়, না হলে অশুভ কিছু হয়। তো সেটা শুনেছি, কখনো বিশ্বাস করিনি। সেই দিন আমার সাথে সেই ঘটনাটি ঘটে। আমি হোঁচট খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে স্টিয়ারিংয়ে উঠে আমি গাড়িটা স্টার্ট দিয়ে যখন আমি যেতে শুরু করি, শহর পেরিয়ে আমি গ্রামের পথ ধরি। আসলে আমাকে বলেছিল যে শহর পেরিয়ে কিছুটা যেতেই আমার বামে দিয়ে একটি রাস্তা যাবে, যে রাস্তাটি সোজা তাদের বাড়ির দিকে যাবে। আমাকে যেভাবে তারা ঠিকানা দিয়েছে আমি ঠিক সেই জায়গায় গিয়ে দেখি বামে একটি রাস্তা গেছে। সে রাস্তাটি পুরো জঙ্গল দিয়ে ঘেরা, গাছগাছালি, বাঁশঝাড়, বিভিন্ন বড় বড় গাছ দিয়ে জঙ্গলের মতো। তো ওইখান দিয়ে আমার যেতে হবে। আমি ফোন দিলাম যে হ্যাঁ, একটা রাস্তা পেয়েছি বামে দিয়ে, এই রাস্তা দিয়ে আসবো। তারা বলল যে হ্যাঁ, এই রাস্তা দিয়েই সোজা আসতে থাকেন, প্রায় 4-5 কিলোমিটার আসার পরেই আমাদের বাড়ি, ডানে বামে কোথাও যেতে হবে না। তো আমিও তার কথা মতোই কিছু না বলেই আমি ফোনটা কেটে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে সোজা যেতে থাকি। আমার সামনের হেডলাইট জ্বালিয়ে আমি যেতে থাকি। যখন আমি যেতে থাকি সামনে অনেকগুলো বাঁশঝাড়, আমি ফিল করতে পারতেছিলাম গাড়ি চালানোর সময় যে কোনো বাতাস নেই, তারপরেও বাঁশঝাড়গুলো যেন
লড়ে যাচ্ছে, বাস এদিক থেকে ওদিক সরে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল আমার তখন। আমি কারণ গাড়ি চালানোর সময় আমার ডান বাম সব দিকে আমার খেয়াল রাখতে হয়। তো আমি যখন ডান দিকে তাকাই দেখি যে হ্যাঁ গাছগুলো লড়ছে, তবে কোনো বাতাস নেই। এরকম ডান আর বাম দিকে দেখতে গিয়ে হঠাৎ সামনে একটি মানে কি বলবো যুবতী মেয়ে আমার গাড়ির সামনে পড়ে যায়। আমি ব্রেক করার সাথে সাথেই সে মানে ওই যুবতী মেয়েটা ধাক্কা খায়, আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তো আমি যখন সে ধাক্কা খায় আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি ব্রেক করে হার্ড ব্রেক করে তাড়াতাড়ি আমি যে দরজা আছে সেটা গেটটা খুলেই আমি বের হই। আমি বের হয়ে সাথে সাথে সামনে গিয়ে দেখার চেষ্টা করি যে মেয়েটা কি কতটা ব্যথা পেলো বা কি হলো মেয়েটার। যখন আমি সামনে যাই তখন আমি কাউকেই দেখতে পাই না। যখন আমি কাউকে দেখতে পাই না, আমার কেমন যেন গাটা পুরো মানে একটা ঝাড়া দিয়ে উঠলো যে এটা কি হলো। একটা মেয়ে দেখলাম যে আমার গাড়ির সাথে ধাক্কা খেলো, এখন কোথায় গেল। তো আমি বললাম যে হয়তো আমার একটা মনের ভুল হতেই পারে, যেহেতু গাড়ি চালাচ্ছি, আবার দেখা যাচ্ছে যে আমি এদিক ওদিক দেখছি, তো হঠাৎ করে হয়তো বা কোনো কিছুর বাতাসে উড়ে গেছে, আমি ওইটাকে অন্য কিছু ভেবেছি। তো আমি 4-5 না ভেবে আমি গাড়িতে গিয়ে উঠে গেটটা লাগিয়ে নক করে দিয়ে আমি কাজটা উপরে উঠিয়ে দিই। ওঠানোর সাথে সাথেই আমি সামনে তাকিয়ে দেখি যে মেয়েটা দাঁড়িয়ে আছে রক্ত মাখা চেহারা নিয়ে। তো তখনও বলে রাখা ভালো, আমি তখনও জানি না যে লাশটা কিসের ছিল, মেয়ের না কোনো ছেলের ছিল, আমি সেটাও সঠিক জানি না। আমি জিজ্ঞাসা করিনি হসপিটালের কাউকে। তো যখন আমি ওইটা দেখলাম রক্ত মাখা একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি পুরোপুরি আতঙ্কিত হয়ে যাই যেটা কি হচ্ছে আমার সাথে, আমি এটা কি দেখছি। আমি বাইরে গিয়ে দেখলাম কোনো মেয়ে নেই, এখন দেখি রক্ত মাখা মেয়েটা দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে আমার দিকে আসতেছে। তো সে আস্তে আস্তে পুরো আমার কাচের সাথে মিশে গেছে, সে বিকট হাসি দিচ্ছে আর দুই হাতে অ্যাম্বুলেন্সটাকে লাড়াচ্ছে, মানে এমনভাবে দুই হাতে লাড়াচ্ছে যেন সে অ্যাম্বুলেন্সটাকে ফেলে দেবে। তো আমি ভয় পেয়ে স্টার্টিংটা মানে ধরে গাড়িটা স্টার্ট দিয়ে আমি গাড়িটা রানিং করি আমি ওইখানে আর 1 মিনিটও আমি ওয়েট করি না, গাড়িটা চালিয়ে দিই। আমি চালিয়ে সামনে চলে যাওয়ার চেষ্টা করি, প্রচুর স্পিড দিই আমি। তখন স্পিড দেওয়ার কারণে আমি অনেকটা সামনে চলে যাই। সামনে চলে গিয়ে দেখি যে একটি বাচ্চা খেলতেছে। তো আমি যখন বাচ্চাটির সামনে যাই তখন দেখি যে ওইটা বাচ্চা না, একটি মুরব্বি। তো আমি ওই মুরব্বির সামনে গাড়িটা থামিয়ে কাজটা নিচে নামিয়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই এমক বাড়িতে যাব, সেই বাড়িটা আমাকে একটু বলে দেন। সে বলাটাই হয়তো আমার ভুল ছিল। যখন আমি এই কথাটি বলি তখন সেই ব্যক্তিটা আমার দিকে বিকটভাবে তাকিয়ে হাসি দেয়। বিকটভাবে তার হাসি দেখে আমার পুরো গা শিউরে ওঠে আর আমি ভয়ে আমার ঘাম ছুটে যায়। তার এমন বিকট একটি হাসি ছিল আর সে বলে উঠল যে আজকে হয়তো বা তুই বাঁচবি না। সে যখন এটা বলল আমার তখন মাথা পুরোটা জ্যাম হয়ে গেছে যে আমি এটা কি শুনতেছি। আমি তাড়াতাড়ি কাজটা লাগিয়ে আবার গাড়িটা রানিং করে আমি যখন সামনে যেতে থাকি, সামনে যেতে দেখি ওই মেয়েটা আবারও আমার সামনে চলে এসেছে। যখন মেয়েটা আমি দেখতেছি যে আমার সামনে আছে, হেডলাইটের আলোতে আমি পুরো স্পষ্ট দেখতে পারতেছিলাম মেয়েটাকে। আশেপাশে তাকিয়ে দেখি আমি একই জায়গাতে আছি। এতক্ষণ গাড়ি চালালাম, গাড়ি চালিয়েও দূরে কোথাও যেতে পারিনি, আমি ওই জায়গাটাতে আটকে আছি। মেয়েটা আবারও আমার দিকে আসতেছিল হাসতে হাসতে। আমি পুরো ভয়ে কি করব বুঝতে পারতেছিলাম না। এমন সময় আমি আমার পিছনে আওয়াজ শুনতে পারলাম, যে আওয়াজটি ছিল কান্নার আওয়াজ। কে যেন
কান্না করতেছে আমার পিছনে অ্যাম্বুলেন্সের মধ্যে। তখন আমি বলতে লাগলাম যে কে কান্না করতেছে। আমি এটা বলার সাথে সাথে আমার মাথায় একটা বিষয় চলে আসলো যে আমার সাথে তো লাশ ছাড়া আর কেউ নাই, আমি একা, কে কান্না করবে। তখন তো আমার ভয়ে পুরো ঘামে আমার শার্ট ভিজে যায়। আমি কি করব তখন বুঝতে পারতেছিলাম না। তখন বললাম যে যা হবার হবে, আমি এই মেয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাব। আমি গাড়িটা রানিং করি, গাড়িটা রানিং করে যখন গাড়িটা চালানো শুরু করি, মেয়েটার উপর দিয়ে আমি চলে যাই। আর ওই মেয়েটা তখন হাসতেছিল যখন পুরো সামনাসামনি, তখন মেয়েটা খুব বিকটভাবে মুখটা মানে খুব বড় করে হাসতেছিল সে, আর আমার ভিতরে কে যেন কান্না করতেছিল। আমি এইসব আর কানে না দিয়ে আমি সামনে গাড়ি চালাতে থাকি। গাড়ি চালাতে 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 দূরে একটি ঘর দেখি, যে ঘরে আলো জ্বলছিল, দূর থেকে ঘরটি দেখা যাচ্ছে। তো আমি যতই গাড়িটা চালিয়ে ওই ঘরের সামনে যাওয়ার চেষ্টা করতেছি, ঘরটা আমার থেকে আরো দূরে চলে যেতেছিল। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এটা কি হইতেছে, আমার সাথে কেন এটা হইতেছে। আমি তখন তাড়াতাড়ি গাড়িটা ব্রেক করে আমি গাড়ি থেকে নেমে আমি এদিক ওদিক তাকাচ্ছি যে কোনো মানুষ দেখা যায় কিনা, আমার সাথে এমন কেন হচ্ছে। আমি জঙ্গলের মাঝেই ঘুরতেছি, আমি জঙ্গল থেকে বের হইতে পারতেছি না। আর এমনভাবে আমি গাড়ি চালাচ্ছি যে আপনার প্রায় আমি 5-6 কিলোমিটারের বেশি আমি গাড়ি চালিয়ে ফেলছি। তারপরেও আমি এই জায়গা থেকে সরতে পারতেছি না। হঠাৎ করে আমি যখন বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি দূর থেকে একটা কুকুরের মতো কি যেন দৌড়ে আসতেছে। তো কুকুরটি যখন দৌড়ে আসতেছে, এমনিতেই আমি ভয় পেয়ে আছি খুব, আর কুকুরটিকে দেখে আমি আরো ভয় পেয়ে যাই। আমি দৌড়ে গাড়িতে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে আমি ভিতরে বসে থাকি যে যা হবার হবে। আমি গাড়ি চালাবো না, কিছুই না, যতক্ষণ পর্যন্ত আমি মানুষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি গাড়ি থেকে বেরো হব না, আমি গাড়ি চালাবো না। এমন সময় পুরো গাড়িটাকে কে যেন উল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে কে যেন। তখন আমি আর কিছু না ভেবে আমি আমার যে লুকিং গ্লাস, বাইরের যে গ্লাসটা, সেই গ্লাসে তাকিয়ে দেখি প্রায় 30-40 জন হবে আমার গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। তখন আর আমার দেহে প্রাণ নাই, আমি তখন আর কিছু বলতে পারতেছিলাম না, পুরো বোবার মতো হয়ে গেছিলাম, আমি স্টপ হয়ে গেছিলাম। তখন আমি লড়তে পারতেছিলাম না। এমন সিচুয়েশন আমার সাথে হবে আমি কখনোই ভাবি নাই। আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমি যদি এখান থেকে ফিরে যেতে পারি, আমি আর কখনোই লাশবাহী গাড়ি চালাবো না, আমি কখনো অ্যাম্বুলেন্স চালাবো না। তো এইসব কথা বলতে বলতে সামনে আমি আবারও কিছুটা আলো দেখতে পাই, ঘর। তখন তাড়াতাড়ি আমি গাড়িটা স্টার্ট দিয়ে যখন রানিং করি, আমার গাড়িটা কাত হয়েছিল, গাড়িটা সোজা হয়ে যায় আর একটা ঝাঁকি খাওয়ার ফলে হয়তো বা লাশটি তার সিট থেকে পড়ে যায়। নিচে যখন পড়ে যায় তখন একটা আওয়াজ হয় নিচে। আমি তখন বুঝতে পারলাম যে হয়তো বা লাশটা নিচে পড়ে গেছে। আমি আর উঠালাম না, ওই লাশটাকে না উঠিয়ে আমি সোজা যেতে থাকি। সোজা যেতে 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 দেখি ওই ভয়ানক লোকটা আর ওই ভয়ানক মেয়েটা দুজনেই সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমার মাথাটা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখন আমি পুরো স্টপ হয়ে গেছিলাম, স্টার্টিংটা লড়তেছিল না। তখন শরীরে জোরে আমি ওইটা দেখে গাড়িটা যখন ঘোরাতে যাবো, স্ট্যান্ডিং ঘোরাতে গিয়েই আমার গাড়িটা একটি গাছের সাথে বাড়ি খায়। গাড়িটা গাছের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথেই আমি সেন্সলেস হয়ে যাই। আমি তখন কিছুই মনে নেই। তো যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি তাকিয়ে দেখি যে প্রায় সকাল হয়ে গেছে।
অথবা তখন 6টা 7টা সময়। অনেক মানুষের ভিড় আমার গাড়ির সামনে। আমি তখন গাড়িটা লক ছিল, গাড়িটা খুলে আমি বের হই। বের হওয়ার সাথে সাথে লোকগুলো আমাকে জিজ্ঞাসা করতে থাকে যে ভাই আপনার কি হয়েছিল, আপনি কোথায় যাচ্ছিলেন, কে আপনি, কোথা থেকে আসছেন। এতগুলো প্রশ্ন শুনে আমি কিছুটা স্বস্তি পাই আর বুঝতে পারি যে না, আমি কোনো ঘুরে না, আমি হয়তোবা আল্লাহর অশেষ রহমতে হয়তোবা আমি বেঁচে গেছি। তখনই আমার মনে হয়, আমি তখনও কাউকে কোনো প্রশ্নের উত্তর দেইনি। আমার তখনই মনে হয় যে আমার পিছনে লাশটা আছে, যেটাকে আমি এখনো তার গন্তব্যস্থলে পৌঁছে দিইনি, তার প্রিয়জনদের কাছে এখনো লাশটি আমি হস্তান্তর করিনি। তো তাড়াতাড়ি গিয়ে আমি পিছনের দরজাটি খুলে দেখার চেষ্টা করি লাশটা ঠিক আছে কিনা। তখন দেখি যে না, লাশ নিচে পড়ে আছে, তবে লাশটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তখন আমি ওই লোকগুলোকে বললাম যে ভাই আমি এমন জায়গায় যাব, আমি এখানে আমার সাথে একটি ঘটনা ঘটে। তো তাদের কাছে আমি যখন শেয়ার করি আর ওই জায়গাটার নাম বলি যে জায়গায় আমি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, তো তখন তারা বলে যে ভাই আপনি তো সামনের পথে না গিয়ে পিছনের পথ দিয়ে চলে এসেছেন, আর আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন। কারণ লাশবাহী গাড়ি নিয়ে এসব ঘটনা যাদের সাথে ঘটে তারা বেশি অংশ মানুষেরই ক্ষতি হয়ে যায়। আল্লাহর অশেষ রহমত আপনি বেঁচে গেছেন। তবে এই পথ না, আপনি অন্য পথে, সামনের যে পথ আছে এখান থেকে বেরিয়ে আপনি এখানে যান। তখন দেখি পকেট থেকে ফোন বের করে যে আমাকে ওইখান থেকে অনেকগুলো কল দেওয়া হয়েছিল, আর আমার সারা শরীর ব্যথায় পুরো অবস্থা আমার খারাপ হয়েছিল। তখন আমি হসপিটালে ফোন দিয়ে বলি আরেকটা অ্যাম্বুলেন্স আনার জন্য। আমার অ্যাক্সিডেন্ট হয়। তো তখন হসপিটাল থেকে একটা গাড়ি আসে, আসার পরে ওই গাড়িতে উঠে আমি ওই ড্রাইভারের সাথে ওই লাশটিকে উঠিয়ে আমি তাদের প্রিয়জনদের কাছে আমি পৌঁছে দিই। তো সেদিন থেকে আমার পুরো শরীরের অবস্থা খারাপ ছিল। আমি অনেক দিন যাবৎ বিছনায় পড়েছিলাম, আমি হাঁটতে চলতে পারিনি। সেদিন থেকে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তবে সেদিনের পর থেকে আমি লাশবাহী গাড়ি চালানো বাদ দিয়ে এখন ছোটখাটো একটি ব্যবসা করছি। তো সবার কাছে দোয়া চাই। আর প্রিয় লিসেনার্স, জানি না কতটুকু গুছিয়ে আপনাদেরকে ঘটনাটি শোনাতে পেরেছি। আসলে প্রতিনিয়তই আমি বলি, প্রতিনিয়ত যাদের সাথে ঘটনাগুলি ঘটে তারাই উপলব্ধি করতে পারে যে তার সাথে কি ঘটছে। আর যাদের সাথে ঘটেনি বা যারা বিশ্বাস করে না তারা কখনো ফিল করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না যে এই ঘটনাগুলি বা এই মুহূর্তগুলি কেমন হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ঘটনাটিতে চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমার এক লিসেনার থেকে, মানে লিসেনার আমাকে ইমেলে পাঠিয়েছিল তার ঘটনাটি। তার নাম এবং তার অ্যাড্রেস আমাদেরকে দিয়েছে। এই প্রথম কোনো লিসেনার্স আমাকে ইমেল করে তার ভৌতিক ঘটনা আমাকে পাঠিয়েছে। প্রথমে ধন্যবাদ জানাবো আমার প্রিয় লিসেনার্সকে, সোহেল ভাইকে, যে সোহেল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের ভূত এফএম উইথ এম যে চ্যানেলটিকে ভালোবেসে পাশে আছো এবং তোমার ভৌতিক ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছো। তো চলুন কথা না বাড়িয়ে তার মতো করে ঘটনাটি আপনাদেরকে পড়ে শুনে। আসসালামু আলাইকুম প্রিয় এম জে ভাই, কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন, ভালোই থাকবেন। কারণ এই প্রায় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই, এই সময়ে আপনি কিছু বিনোদন দিচ্ছেন সবাইকে, সেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখি, আপনাদের ভৌতিক ঘটনাগুলি শুনি। তো আশা করছি আমার এই ঘটনাটি কতটুকু ভালো লাগবে জানি না, তবে যদি আপনাদের লিসেনারদের এই
ঘটনাটি আপনাদের লিসেনারদের শোনান, অনেকটাই খুশি হব। জি প্রিয় ভাই, অবশ্যই আপনার ঘটনাটি আমরা আমাদের লিসেনারদের কাছে শেয়ার করব। আমরা চাই যাতে আপনারা আপনাদের মধ্যকার কিছু ভৌতিক ঘটনা আমাদের কাছে শেয়ার করে আমাদের উপকার করেন, আমাদের পাশে থাকেন, এটা ভেবে অনেকটা ভালো লাগে। তো চলুন কথা আর বাড়াবো না, ঘটনা চলে যায়। ঘটনাটি যখন আমি ক্লাস 8-এ পড়ি, তো আমার দেখা যাচ্ছে যে আমার বাড়ি থেকে আমার স্কুল প্রায় অনেকটাই দূরে, আমার সাইকেল দিয়ে যাতায়াত করতে হয়। আমি তখন সাইকেল দিয়ে যাই। আর যখন আমি আমার বাড়ি থেকে সাইকেল দিয়ে আমার স্কুলে যাই, যাওয়ার পথে বলে রাখা ভালো যে একটি কবরস্থান পড়ে আর একটি শ্মশান ঘাট পড়ে। তো যখন আমি প্রায় দেখা যাচ্ছে যে শ্মশান ঘাটের রাস্তা একটা আর কবরস্থানের রাস্তা আরেকটা, দুটো দিয়ে আমার স্কুলে যাওয়া যায়। আমি এক এক সময় এক এক রাস্তা দিয়ে যাই, যখন যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে যাই। আর আমি একা যাই না, আমার দুই বন্ধু আমার সাথে যায়। আমার বন্ধু আর আমি যখন একসাথে যাই তখন কবরস্থান দিয়ে যাই, আর যখন আমি একা আসি তখন শ্মশান ঘাটের রাস্তা দিয়ে আসি। কারণ হচ্ছে শ্মশান ঘাটের রাস্তাটা খুব মানে তাড়াতাড়ি হয় ওইখান দিয়ে আসলে, আর কবরস্থানের রাস্তাটা দিয়ে দুই বন্ধু যখন যাই তখন একটু লেট হলেও প্রবলেম হয় না। তো সেই দিন আমার বন্ধু অসুস্থ ছিল, দিন ছিল বৃহস্পতিবার। তো আমাদের হাফ ক্লাস সেদিন। ওর যখন অসুস্থ তখন আমার একাই যেতে হয়। আমি আর কিছু না ভেবে কবরস্থানের রাস্তা দিয়ে ওই দিন আর যাই না, আমি শ্মশানের রাস্তা দিয়ে যাই, যেহেতু আমার তাড়াতাড়ি হবে, একা যাব। সকালবেলা যখন আমি রাস্তা দিয়ে যাই শ্মশানের এদিক দিয়ে, তখন দেখি যে তারা একটি মানুষ পোড়ানোর জন্য সবকিছু সাজাচ্ছে। আর ওই যে মানুষটাকে পোড়াবে সেই লাশটাকে রাস্তার একদম কিনারেই রেখে দিছে, রেখে দিয়ে তারা শ্মশানে গিয়ে কাটমাট দিয়ে ওইগুলো সাজাচ্ছে। আর বলে রাখা ভালো যে শ্মশানটির কথা বলছি, সে শ্মশানটি হচ্ছে একটি পুকুরের পাশে। পুকুর বললেও ভুল হবে, কারণ পুকুরটি অনেকটাই বড় ছিল আকারে। তো ওই পুকুরের পাশেই আপনার শ্মশান। আসলে শ্মশান তেমন শ্মশান না, এত বড় কিছু না, ঘাসপালার মানে উপরে শ্মশান, ওইখানে পোড়ানো হয়, তেমন কিছু এখনো তৈরি করা হয়নি তাদের জন্য। তো আমি যখন লাশটিকে দেখে তার সাইড দিয়ে যেতে হয়, কারণ যেহেতু লাশটা রাস্তার সাইডেই রাখা ছিল। আমি ওইখান দিয়ে যাই, যাওয়ার সময় আমার কোনো প্রবলেম হয়নি। আমি যেতে যেতে আমি ওই স্কুলে চলে যাই। স্কুলে চলে গিয়ে স্কুল শেষ করে, ক্লাস শেষ করে যখন আমি স্কুল থেকে ফিরবো প্রায় 2টা বাজে, তখন আমাদের 4টা পর্যন্ত স্কুল হয়। তো বৃহস্পতিবার দিন হাফ, আমরা সবাই জানি। তো বৃহস্পতিবার দিন 2টার দিকে আমি আসি। আমি চিন্তা করি যে এখন হয়তো বা লাশটাকে পোড়াচ্ছে, ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, অনেক দুর্গন্ধ আসবে। তো আমি কবরস্থানের রাস্তা দিয়ে যাই। কবরস্থানের রাস্তা দিয়ে যখন আমি যাই তখন আমার সাথে ছোট্ট একটি ঘটনা ঘটে। কবরস্থানের সাথেই যে বাউন্ডারি দেওয়া, সেই বাউন্ডারির গেটটার সাথে একটি বড় ছাউ গাছ, যেটাকে আমরা ছাউ বলে থাকি, আপনার গোল গোল হয়, সেই গাছটি বিরাট বড় একটি গাছ। তো সেই গাছের সাইড দিয়ে যখন আমরা যাই তখন, মানে আমি যাই, তখন দেখা যাচ্ছে যে ওই গাছ থেকে দুটি ওই ছাউ পড়ে আমার মাথার উপরে। পড়ার সাথে সাথে আমার চেনটাও পড়ে যায়, সাইকেলের চেনটা যখন পড়ে যায় আমি নেমে যাই ওই গাছটার সাথেই, গেটটার সাথেই আমি সাইকেলটাকে হেলান দিয়ে আমি চেনটা লাগাই। যখন আমি চেনটা লাগাই তখন আমি শুনতে পেলাম কে যেন আমার নাম ধরে ডাকতেছে। যখন আমার নাম ধরে ডাকতেছে আমি খুব মন দিয়ে ডাকটা শোনার চেষ্টা করলাম যে কে আমাকে ডাকতেছে। আমি পিছনে ফিরে দেখি কেউ নেই। কে আমাকে ডাকবে? কেউই নেই। তখন
আমি আর 4-5 না ভেবে আমি উঠে পড়ি সাইকেলে, চেনটা লাগিয়ে উঠে আমি আবার সাইকেল চালানো শুরু করি। সাইকেল চালাতে চালাতে আমি কবরস্থান একটু পার হই। পার হওয়ার সাথে সাথেই দেখি যে আবার কে যেন আমাকে ডাক দিছে। আমি শুনতে পাই কে যেন আমাকে ডাক দিছে। আমি আবারও পিছে সাইকেলটা চালানো বাদ দিয়ে আমি পিছনে তাকিয়ে দেখি, আবারও দেখি কেউ নাই। তো আমি মানে ভাবতে থাকলাম যে কে আমাকে ডাকবে, আমাকে এইভাবে কে ডাকবে। আমি এটা যখন ভাবতেছি তখন আবারও শুনতে পেলাম যে একদম আমার কাছাকাছি এসে আমার নাম ধরে ডাক দিল। আমি তখন পেছনে ফিরে তাকিয়ে আমি একদম ভয় পেয়ে যাই। একটি সারা শরীর পুড়ে গেলে একটা মানুষের দেহ যেরকম হয়ে যায়, ঠিক তেমন একটি দেহ আমার সামনে এসে আমার নাম ধরে ডাকতেছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার নাম ধরে অবিরত ডাকতেই আছে সে। তখন তার ডাকের স্পিড আরো বেড়ে যায়, আরো জোরে ভয়ানক ভাবে আমাকে ডাকতে থাকে। আমি এই দৃশ্য দেখার সাথে সাথেই আমি সেন্সলেস হয়ে যাই। তো যখন সেন্সলেস হয়ে যাই আমার আর কিছু মনে নাই। তখন আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে কয়েকটা লোক আমাকে মাথায় পানি দিয়ে আমাকে জ্ঞান ফিরাইছে। তো তারা তখন আমাকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আমি আমার আম্মু আব্বুকে সব খুলে বলি যে আমার সাথে এমন একটি হয়েছে। তো সেই থেকে আমরা ওই জায়গাটা পরিবর্তন করে ফেলি। আমার ভালোর জন্য আমার আব্বু আম্মু ওই জায়গাটা পরিবর্তন করে ফেলে, এখন আমরা ঢাকায় আছি। তো যদি আমার এই ভৌতিক ঘটনাটি বা ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তোমাকে, আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা দেওয়ার জন্য। তোমার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞ। আর আমাদের প্রিয় লিসেনারদেরকে বলতে চাই, যদি আমাদের এই ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই অবশ্যই আপনার জীবনের সাথে ঘটে যাওয়া, আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া, আপনার দাদা দাদি, নানা নানি বা চাচাদের সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেইখানে আপনার নাম, আপনার পেশা এবং আপনার লোকেশন দিয়ে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দেন। অবশ্যই আমরা সেটি প্রচারযোগ্য হলে আমরা প্রচার করব। এবং যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।